আমরা 2015 সালের পর থেকে আজকে পর্যন্ত পে স্কেলের জন্য যত আন্দোলন দাবি সংগ্রাম করে আসছি কোনোটাই ফলপ্রসূ হচ্ছে না। রমজান মাসে সারাদিন রোজা রেখে খুব জোরেও বক্তব্য রাখবো না, কিন্তু আপনাদেরকে আমি দু একটি কথা বলতে চাই। সেটা হলো এই আন্দোলন ব্যর্থ হওয়ার একমাত্র কারণ হলো আমাদের অনুপস্থিতি। এই কথাটা কি সবাই স্বীকার করেন? আমরা রোজার ঈদের পরে প্রয়োজনে কর্মবিরতি হবে, সকল কর্মসূচিতে সকল সহকর্মীকে মানে নামতে হবে। যদি না নামেন তাহলে আপনাদের এই পে স্কেলের আশা করে বসে করতে পারেন না। সবাই একবার ইনশাআল্লাহ আগামী ঈদের পরে পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ যে কর্মসূচি দিব প্রত্যেকেই যার যার অফিস থেকে একদম প্রত্যেকটা কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। প্রয়োজনে আমাদের কলম বিরতি হবে সেই সকল কর্মসূচিতে। ঘরে বসে থাকলে কিন্তু আপনাদের পে স্কেল আদায় হবে না। রমজান মাস রোজা রেখে চিল্লাতে পারতেছি না, কিন্তু আমার খুব আবেগ আপ্লুত হচ্ছি যে আপনারা যারা দাবি করেন পে স্কেল 2015 সালের পরে 20 সালে পে স্কেল দেওয়ার কথা, 20 পরে আজকে 25, দুইটি পে স্কেল হওয়ার কথা, কিন্তু আমাদের সেই বিগত দিনের ফ্যাসিস্ট সরকার বলি আর বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার বলি কেউ আমাদের এই বিষয়ে কর্ণপাত করতেছেন না। আমরা যারা সরকারি কর্মচারী 52-54টা ডিপার্টমেন্টের আমরা কলম বিরতি করলে একদিনেই দেশ অচল হয়ে যাবে। কেন আপনারা সাহস পান না? কোথায় আপনাদের দুর্বলতা? নাকি আপনার টাকা বেশি হয়েছে যে আপনার পে স্কেলের প্রয়োজন নাই? 2015 সালের যে বাজার ব্যবস্থা, চাউল আটা চিনি গম তেল যে দামে ছিল আজকে কি সেই দামে আছে? তাহলে কেন আপনাদের বোধগম্য হয় না যে আমরা আন্দোলনের ডাক দিলে আপনারা পাশে আসেন না? আজকে তরবারি আমার ঢাকা শহরে যদি 2 থেকে 3 লক্ষ কর্মচারী থাকে, মিনিমাম 10,000 হওয়া উচিত ছিল। এই হলরুমে আনার কথা আসে মানে ধরার কথা না। কতজন লোক আপনারা আছেন? আমি বিগত দিনের রিপোর্টার্স ইউনিটির একটি বক্তব্যে বলেছিলাম আপনারা আমাদের যে ভাইটি 4th শ্রেণীর কর্মচারী, সেদিন আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করেছি, তার বেতন আসে দিনে 499 টাকা 13 পয়সা। 500 টাকার প্রয়োজন, 500 টাকা কিন্তু ভর্তি হয় না। 499 টাকা 13 পয়সা আমার কাছে এই ফিসারটা হবে পকেটেই আছে। মানে দিন কত পরে আপনার এই যে আমরা মিডিয়ার সাথে সমস্ত মিডিয়া পেপার পত্রিকায় বারবার বলতেছি, বিভিন্ন সাক্ষাৎকারে বলতেছি, আপনার আমার আমি যে কথাটা সবসময় বলি, যদি আপনাকে 300 টাকা যাতায়াত ভাতা দেওয়া হয়, আপনার দিন পরে 10 টাকা, আপনি এখান থেকে গাজীপুর অফিসে যান, 10 টাকায় আপনার চলবে? গাড়িওয়ালা কি আপনার আত্মীয় হয় ভাড়া নিবে? এই কথাটা বলেন না কেন যে আমার এটা চলে না? টিফিন ভাতা কত আসে? 200 টাকায় 30 দিনে ভাগ দিলে 6 টাকা 66 পয়সা। লজ্জা হয়? ভিক্ষুক 10 টাকার নিচে মিল খাবে না। আপনাকে টিফিন ভাতা দেওয়া হয় 6 টাকা, আপনার 30 টাকা 1500 টাকা 1:6 পদ্ধতি, 6 জনের পরিবার নিয়ে পে স্কেল তৈরি করা হয়েছে। যে একজন চাকরি করলে সেই ভদ্রলোক, তার স্ত্রী, বাবা মা, এক ছেলে এক মেয়ে, 6 জন, আপনি 1500 টাকা দিয়ে কি ট্রিটমেন্ট করবেন? একজন ফুলবেতন প্রফেসরকে দেখাইলে ভিজিট নেয় 1500 টাকা, তারপরে আপনার একজন টেস্ট দিবে 2,000-5,000 টাকা, ওষুধ কিনবেন 5,000 টাকা। তা আপনাকে যদি মাসে 15,000 লাগে, তা আপনি 1500 দিয়ে কি করবেন? আর এই 1500 টাকা দিয়ে আপনাকে 6 জনকে পালতে হবে। 1500 টাকা 6 দিয়ে ভাগ করেন, 250 টাকা আসে মেডিকেল ভাতা। আপনি কি রাজি 250 টাকা মেডিকেল ভাতা? আমার ছেলে একজন বা 2 জন, একজনের জন্য শিক্ষা ভাতা কত? 500 টাকা। 500 টাকা তো আপনার একদিনে কোনো স্কুলে যেতে রিক্সা ভাড়াই যায়। এর থেকে ধানমন্ডি মতিঝিল যান, গাড়ি না পাইলে সিএনজিতে আপ ডাউন করলে 500 টাকা শেষ। আপনাকে মাসে দেওয়া হচ্ছে ছেলের জন্য 500 টাকা। লজ্জাস্কর ব্যাপার। ধোলাই ভাতা আমার 4th শ্রেণীর ভাইরা ভাই, ধোলাই ভাতা কত? 100 কত টাকা বা 200 টাকা, সেখানে 3 টাকা 30 পয়সা যদি পার ডে ধোলাই ভাতা পান, আপনার লজ্জা তো করে। এই এশিয়া মহাদেশের মধ্যে সর্বনিকৃষ্ট পে স্কেল হলো বাংলাদেশ। সর্বনিম্ন, এত অবহেলিত। আমি যদি রিক্সাওয়ালার সাথে শহীদ মিনারের একটা বক্তব্যে আমি বলেছিলাম, ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির নেত্রী, খোকবা বোর্ডের নেত্রী,
উনি বলেছিলেন একটি সাক্ষাৎকারে, আমি ওনার সাক্ষাৎকারটা শুনেছি, উনি বলেছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুব ভালোই আছে, তাদের দিন চলে ঘুষ দুর্নীতির রমরমা অবস্থা। আমি ব্যারিস্টার রবীন ভাড়াকে বলতে চাই, আপনার কি দেশকে সম্পর্কে ধারণা আছে? আপনি যে অবস্থানে অবস্থান করেন, একজন রিক্সাওয়ালার জীবন যখন, আমার একজন তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর কর্মচারী রিক্সাওয়ালার চাইতে নিম্নতর জীবন যাপন করে। কিভাবে একজন রিক্সাওয়ালা সকালে রিক্সা নিয়ে বের হবে, বিকালে ঘরে ফিরবে, আর খরচ মধ্যে সর্বনিম্ন 1000 টাকা ইনকাম হয় না? টাকা চলে 1000 দিনই হয়, 30 দিনে 30,000 টাকা তার ইনকাম। আর আমার একটা চতুর্থ শ্রেণীর ভাইয়ের ইনকাম কত? 15,000 টাকা সব মিলে টাইলে টুলে, তাও টাইলে টুলে 15,000 টাকা হয় না। তাহলে তার আসে দিনে 500 টাকা। আর একজন রিক্সাওয়ালা প্রতিদিন ইনকাম করতেছে 1000 আর 30,000 টাকা ইনকাম। তাহলে আমার সরকারি কর্মচারী রিক্সাওয়ালার চাইতেও নিম্নতর জীবন যাপন করতেছে। আপনার শিক্ষা ব্যবস্থা, আপনার শিক্ষা ব্যবস্থা, আমরা দেশ ও জাতির উন্নয়ন করতে চাই। সময় স্বল্প, আমি শেষ করে দিচ্ছি। দেশ ও জাতির উন্নয়ন করতে চাই। আপনার যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর স্টাফ, আপনার ছেলে ডাক্তার হোক আপনি চান না, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক আপনি চান না, আপনার ছেলে ফার্স্ট ক্লাস অফিসার হোক আপনি চান না, কিভাবে আপনার ছেলেকে এই 500 টাকা দিয়ে যুগের পর যুগ লেখাপড়া করাবে? সুতরাং সকল সহকর্মীবৃন্দকে সবিনয় অনুরোধ করবো, বিশেষভাবে অনুরোধ করবো, আগামী দিনের কর্মসূচিতে যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আমাদের কর্মসূচি দিলে সবাই ঝাঁপিয়ে পড়বে, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংক্ষেপে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত সাধারণ সম্পাদক। একদম সংক্ষেপ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতারি মাহফিলের সংগ্রামী নেতৃবৃন্দ ও সামনে আমার প্রিয় কর্মচারী ভাই বোনেরা, আমাদের 7 দফা দাবি, যে 7 দফা দাবি থেকে আমরা ঈদের পর থেকে মাঠে নামতে হবে। এটা আমাদের রুটি রুজিকের ব্যাপার। আমরা কোনো ছাড় নাই, কোনো সরকারকে আমরা ছাড় দিতে চাই না। এই 7 দফা দাবি বাস্তবায়ন করে ইনশাল্লাহ ঘরে ঢুকবো, সেই আহ্বান ব্যক্ত করে এখানে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ বুরহান উদ্দিন, সভাপতি যুব উন্নয়ন অধিদপ্তর। প্রস্তুতি থাকবেন মনির হোসেন বাবু, সভাপতি আর্কাইভস ও গণগ্রন্থাগার অধিদপ্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি আমার প্রাণপ্রিয় নেতা জনাব ওয়ারেস ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ, সাজ্জাদ ভাই সহ, আমার খায়ের মজুমদার ভাই সহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ এবং তৃতীয় চতুর্থ সহ প্রত্যেকটা আমাদের যে কমিটি আছে প্রত্যেক নেতৃবৃন্দ এখানে আছে। এছাড়া বাংলাদেশের যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে সকলে আছে। আমাদের কি দাবি দাও আমরা সবাই জানি। দাবি কিভাবে বাস্তবায়ন করতে হবে আমাদের সেটা দরকার, ঠিক আছে? আমাদের ওই বিড়ালের গলায় ঘন্টা কিভাবে করাতে হবে সেটা আমাদের দরকার। আর এই কাজগুলো করে করে আজকে আমাদের যারা নেতৃবৃন্দ সামনে আছে, উপস্থিত মঞ্চে আছে, আমরা কিন্তু এই করতে করতে জীবনভর আজকে প্রায় 29 বছর চাকরি হয়েছে। এই কাজগুলো করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে এই পর্যন্ত এসেছি, কিন্তু বিগত সরকারের কাছে কোনোভাবে আমরা আমাদের এই কষ্টকে কর্ণপাত করাতে পারিনি। এটা করানোর জন্য এখন কিন্তু আমাদের মোক্ষম সময়, আমাদেরকে এটা করতে হবে। সেটা করানোর জন্য যেহেতু আমাদের সাথে মান্না ভাই সহ, সাকিব ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ আছে, আমাদের প্রত্যেকটা দপ্তরকে সচেতন হতে হবে এবং কর্মসূচি ঘোষণা করতে হবে। এর কোনো বিকল্প নেই। আমরা যদি একটু সকলে মিলে একটু এগিয়ে আসতে পারি, আশা করি আমাদের দাবি ইনশাল্লাহ অবশ্যই বাস্তবায়ন হবে। এই সংক্ষিপ্ত সময়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে ধন্যবাদ যুব উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বুরহান ভাইকে। আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাপতি সাহেব কি আছেন এই মুহূর্তে? আমি অনুরোধ জানাবো মনির হোসেন বাবু, মনির হোসেন বাবু অঞ্চল 9 সভাপতি আর্কাইভ, সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য দেওয়ার তেমন কিছুই নেই, সময় সংক্ষিপ্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ের ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদেরকে জানাতে চাই ঈদের পর একটা কঠোর কর্মসূচি দেওয়ার জন্য।
কঠোর কর্মসূচি দেওয়ার জন্য, যাতে উক্ত কর্মসূচিতে আমরা সবাই অংশগ্রহণ করি। ধন্যবাদ সবাইকে। আমি অনুরোধ জানাচ্ছি আব্দুল বাতেন বিপ্লব, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ফেডারেশন, তাকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের এই সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম জেলার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বক্তব্য দেওয়ার কিছু নেই, বক্তব্য অনেক হয়েছে। বিগত 15 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি বিভাগে বাংলাদেশ সরকারি কর্মচারীদের ন্যায্যতার দাবিতে মিছিল হয়েছে, মিটিং হয়েছে। আমাদের এখন ক্ষেত্র প্রস্তুত হয়েছে, আন্দোলন যেখানে পৌঁছার সেই পর্যন্ত পৌঁছে গেছে। নেতৃবৃন্দ এখন ডাক দেবেন, আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত, আমরা কর্মবিরতি, কলম বিরতিতে যেতে প্রস্তুত। ঈদের পরে আপনারা যে আন্দোলন ঘোষণা করবেন, সেই আন্দোলনকে বেগবান করে রাজপথে বলেন আর কর্মবিরতি বলেন, সেই আন্দোলনকে সফল করার দীপ্ত প্রত্যয় ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দেখা হবে মিছিলে, কথা হবে মিটিংয়ে। আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি। সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।